রাত তখন গভীর, চাঁদ নেই, কুয়াশা এত ঘন যে সামনের কিছুই দেখা যাচ্ছে না। তুমি রাস্তা পার হতে যাচ্ছ, হঠাৎ একটা গাড়ির হেডলাইট, কুয়াশায় ঢাকা, শব্দ কানে আসে না। তুমি দেখলে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এবং তখনই একজন বৃদ্ধ অপরিচিত মানুষ তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গাড়িটা তাকে সরাসরি আঘাত করল। সে রাস্তায় লুটিয়ে পড়ল, মৃত। তার জীবন শেষ, তোমার জীবন বাঁচল। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার এলো। সে তোমার হাতে একটা খাম দিল। মৃত মানুষটার পকেটে পাওয়া গেছে। খামের ওপর তোমার নাম লেখা। তুমি খুললে, ভেতরে একটা ছোট্ট চিরকুট, মাত্র দুটো শব্দ, পদার্থ বিজ্ঞান পড়ো। এই মানুষটা তোমার জন্য জীবন দিল, তুমি তার কথা রাখলে। দশকের পর দশক পড়াশোনা, গবেষণা, অক্লান্ত পরিশ্রম। একদিন তুমি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পদার্থবিজ্ঞান অধ্যাপক। আইনস্টাইনের আপেক্ষিকতা তোমার বিশেষ বিষয়। এবং তারপর সেই দিনটা এলো, তুমি পৃথিবীর প্রথম টাইম মেশিন তৈরি করলে। মেশিনটার সামনে দাঁড়িয়ে হঠাৎ তোমার মাথায় একটাই চিন্তা আসলো, আমি জানি আমাকে কোথায় যেতে হবে। তুমি সেই পুরনো খামটা দেওয়াল থেকে নামালে, পকেটে রাখলে, মেশিনে বসলে, আর ঠিক সেই কুয়াশা ঢাকা রাতে ফিরে গেলে। নিজের তরুণ সংস্করণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে। গাড়িটা তোমাকে আঘাত করল, তুমি রাস্তায় পড়ে গেলে, তুমি মারা গেলে। আপাত দৃষ্টিতে সহজ একটা গল্প, কিন্তু এই গল্পের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু প্রশ্ন যা তোমার মাথা খুঁড়িয়ে দেবে। বৃদ্ধ তুমি কিশোর, তোমার কাছ থেকে পাওয়া চিঠিটাই শুধু পকেটে নিয়ে অতীতে গেছ। কিন্তু চিঠিটা কে লিখেছিল? কেউ না। চিঠিটা একটা সময়ের লুপে আটকা পড়া অস্তিত্ব, যার কোনো স্রষ্টা নেই। এটাই হল বুটস্ট্র্যাপ প্যারাডক্স। একটি বস্তু বা তথ্য সময়ের লুপে আটকা পড়ে যায়। তার কোনো উৎপত্তি বা স্রষ্টা নেই, সে শুধু বারবার নিজেকেই তৈরি করতে থাকে। লুপটা কি থামে না? তুমি কিশোর, তোমাকে বাঁচালে। সেই কিশোর বড় হয়ে টাইম মেশিন বানালো। সেই বড় তুমি আবার ফিরে গেল কিশোরকে বাঁচাতে। আবার, আবার, আবার। তুমি এই চক্রে চিরকালের জন্য আটকে গেছ। রেস্টোরেশন প্যারাডক্স। তুমি বাঁচো, মরো, বাঁচো, মরো, অনন্তকাল ধরে। চিঠিটা কি প্রতিবার আরও পুরনো এবং জীর্ণ হতে থাকে, নাকি প্রতিবার নতুন করে শুরু হয়? পদার্থবিজ্ঞান পড়ার ধারণাটা এলো কোথা থেকে? চিঠিতে লেখা ছিল পদার্থবিজ্ঞান পড়ো। কিন্তু এই ধারণাটা প্রথমে কার মাথায় এসেছিল? কারো না। এটা শূন্য থেকে জন্ম নেওয়া একটা চিন্তা। এক্স নিহিলো প্যারাডক্স, শূন্য থেকে সৃষ্টি। একটি ধারণার কোনো উৎস নেই, সে কোথাও থেকে আসেনি, শুধু আছে। প্রিডেস্টিনেশন প্যারাডক্স। তোমার কোনো স্বাধীন ইচ্ছা নেই। টাইম মেশিন বানানো তোমার ভবিতব্য ছিল। না বানালে তুমি কিশোর বয়সেই মারা যেতে। অটো ইনফ্যান্টিসাইড প্যারাডক্স। অতীতে গিয়ে নিজের কিশোর সংস্করণকে বাঁচাতে না চাইলেও পারবে না, কারণ তুমি যদি না বাঁচাতে, তাহলে তুমি সেখানে থাকতেই না। এটা এক অদ্ভুত মহাবিশ্বের জোর। লেখক জ্যাক ফিনি সময়কে একটা নদীর সাথে তুলনা করেছেন। আমরা স্রোতের সাথে ভেসে চলি, পেছনে ফেরা যায় না, সামনে ছুটে যাওয়া যায় না, শুধু বয়ে চলি। কিন্তু প্রশ্ন হল, গতকাল কোথায় গেল? নদীর উজানের অংশ কি মিলিয়ে যায় কারণ তুমি সেখান থেকে সরে এসেছ? অবশ্যই না। উজান এখনো আছে, তুমি সেখানে নেই, এটুকুই। তাহলে গতকালও আছে, আগামীকালও আছে, শুধু তুমি সেখানে নেই। এই ধারণাটাই হল ব্লক ইউনিভার্স থিওরি, ইটারনালিজম। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটাই একসাথে বিদ্যমান। মহাবিশ্ব একটি বিশাল চারমাত্রিক ব্লক। তোমার পূর্বপুরুষ এবং তোমার নাতির নাতিও সমানভাবে বাস্তব। তারা শুধু আলাদা সময়ের স্থানাঙ্কে আছে।
আইনস্টাইন কি বললেন? 1905 সালে আইনস্টাইন প্রকাশ করলেন বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব। নিউটনের ধারণা ছিল সময় সবার জন্য একই। আইনস্টাইন বললেন, না, কোনো সার্বজনীন ঘড়ি নেই। তুমি কতটা দ্রুত মহাকাশে চলছ তার উপর নির্ভর করে তোমার সময় পরিবর্তন হয়। একজনের কাছে ঘটনা এ আগে ঘটে, আরেকজনের কাছে ঘটনা বি আগে ঘটে। দুজনেই সঠিক। 1908 সালে হেরমান মিনকোভস্কি এই ধারণাকে আরও এগিয়ে নিলেন। তিনি বললেন, স্থান ও কাল আলাদা নয়, এরা একসাথে বোনা। স্পেস টাইম। বুধ গ্রহের রহস্য। 1840-এর দশকে বিজ্ঞানীরা নিউটনের সমীকরণ দিয়ে ইউরেনাসের কক্ষপথের বিচ্যুতি ব্যাখ্যা করতে গিয়ে নেপচুন আবিষ্কার করলেন। কিন্তু 1859 সালে বিজ্ঞানী লে ভেরিয়ার দেখলেন বুধ গ্রহের কক্ষপথ নিউটনের সমীকরণ মানে না। কোনো নতুন গ্রহও পাওয়া গেল না। উত্তর এলো আইনস্টাইনের কাছ থেকে। 18 নভেম্বর 1915 আইনস্টাইন গণিতবিদ হিলবার্টকে চিঠি লিখলেন, আমি আজ এমন একটি কাজ উপস্থাপন করছি যা থেকে লে ভেরিয়ার আবিষ্কৃত বুধের পেরিহেলিয়ন গতির পরিমাণগত ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। কারণটা কি? কল্পনা করো, মহাকাশকাল হলো একটা বড় ট্র্যাম্পোলিন। তার মাঝখানে ভারী একটা বল রাখো, সেটা দেবে যায়। সূর্য ঠিক এরকম স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়। সাধারণ আপেক্ষিকতার মূল কথা, মাধ্যাকর্ষণ কোনো টান নয়, এটা বাঁকানো স্পেস টাইমের ফলাফল। বুধ গ্রহ সূর্যের মাধ্যাকর্ষণ কূপে সবচেয়ে গভীরে থাকে, তাই তার স্থানীয় স্পেস টাইম সবচেয়ে বেশি বাঁকানো। মহাবিশ্বের একটি দূরের কোণে একটি বিশাল সুপারম্যাসিভ ব্ল্যাক হোল পুরো একটা ছায়াপথকে নিয়ন্ত্রণ করছে। তার প্রচণ্ড মাধ্যাকর্ষণ থেকে ছিটকে বের হলো একটা ক্ষুদ্র কণা, একটা প্রোটন। এটা আলোর গতির কাছাকাছি গতিতে 1 বিলিয়ন আলোকবর্ষ পাড়ি দিয়ে পৌঁছালো পৃথিবীর বায়ুমণ্ডলে। এর শক্তি সার্নের সর্বোচ্চ সংঘর্ষের 21 মিলিয়ন গুণ। বিজ্ঞানীরা এটাকে ডাকেন ও মাই গড পার্টিকেল। ব্রুনো রোসির আবিষ্কার। ইটালীয় পদার্থবিজ্ঞানী ব্রুনো রোসি একটি পুরনো বাস চালিয়ে কলোরাডোর পাহাড়ে উঠলেন, সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 মিটার উপরে, ইকো লেক। সেখানে তিনি মিউ1 পরিমাপ করছিলেন। মিউ1 হল কসমিক রে থেকে তৈরি অস্থির কণা। এদের অর্ধায়ু মাত্র 1.56 মাইক্রোসেকেন্ড। রোসির সমস্যা, মিউ1 আলোর গতির 98% গতিতে চলে। বায়ুমণ্ডলের উপর থেকে নিচে আসতে 15টি অর্ধায়ু পার হওয়ার কথা। তাহলে মাত্র 0.1% মিউ1 পৃথিবীতে পৌঁছানোর কথা। কিন্তু রোসি দেখলেন অনেক বেশি মিউ1 পৌঁছাচ্ছে। কেন? কারণ মিউ1গুলো সময় ভ্রমণ করছিল, রিলেটিভিস্টিক টাইম ডাইলেশন। আলোর গতির কাছাকাছি গতিতে চললে সময় ধীর হয়ে যায়। মিউ1-এর কাছে অনেক কম সময় পেরিয়েছে, তাই তাদের ক্ষয় হওয়ার সময় হয়নি। তারা ভবিষ্যতে লাফ দিয়ে এসেছে। এটাই ভবিষ্যতে সময় ভ্রমণের প্রথম পরীক্ষামূলক প্রমাণ। মানুষ কি ভবিষ্যতে যেতে পারবে? কল্পনা করো তুমি মিউ1-এর মতো করে মহাবিশ্বে 98% আলোর গতিতে একটা চক্কর দিয়ে এলে। তোমার কাছে 25 বছর পেরিয়েছে, পৃথিবীতে পেরিয়ে গেছে 125 বছর। তুমি একটা পুরো শতাব্দী পেরিয়ে এসেছ। সমস্যা কোথায়? ভবিষ্যতে যাওয়ার চ্যালেঞ্জ। যত দ্রুত যাবে তত ভারী হবে। আইনস্টাইনের E=mc²। আলোর 99.99% গতিতে পৌঁছালে তোমার ওজন প্রায় 2 টন, একটি গন্ডারের সমান। সেই গতিতে পৌঁছাতে পৃথিবীর 3 মাসের মোট বিদ্যুৎ শক্তি লাগবে। টুইন প্যারাডক্স বাস্তব উদাহরণ। মার্ক ও স্কট কেলি, 2 যমজ নাসা নভোচারী। মার্ক মাত্র 54 দিন মহাকাশে কাটিয়েছেন, স্কট কাটিয়েছেন 520 দিন। স্কট দ্রুত গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন, তাই স্কটের সময় একটু ধীরে গেছে। মার্ক শুরু থেকে স্কটের চেয়ে 6 মিনিট বড় ছিলেন, এখন তিনি বড় 6 মিনিট 5 মিলিসেকেন্ড। স্কট ভবিষ্যতে একটু এগিয়ে গেছেন। মাধ্যাকর্ষণ দিয়েও সময় ধীর হয়। গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন। মাধ্যাকর্ষণ কূপের গভীরে থাকলে সময় ধীর হয়। ব্ল্যাক হোলের কাছে গেলে পৃথিবীর তুলনায় অনেক কম সময় পেরোবে তোমার। ফিরে এলে তুমি শতাব্দী এগিয়ে যাবে ভবিষ্যতে। সিনেমা ইন্টারস্টেলারে ঠিক এটাই দেখানো হয়েছিল, এবং এটা সত্যি বিজ্ঞান।
আরও মজার বিষয়, জিপিএস এবং সময় ভ্রমণ। জিপিএস স্যাটেলাইটগুলো পৃথিবীর তুলনায় দ্রুত চলে এবং কম মাধ্যাকর্ষণে থাকে, তাই তাদের ঘড়ি ভিন্ন গতিতে চলে। প্রতিদিন কৃত্রিমভাবে এই পার্থক্য ঠিক না করলে জিপিএস কাজ করবে না। তুমি প্রতিদিন সময় ভ্রমণের ফলাফল ব্যবহার করছো গুগল ম্যাপসে। 2011 সাল, ইটালির গ্র্যান্ড সাসো পর্বতের গভীরে একটি পরীক্ষাগারে বিজ্ঞানীরা ঘোষণা দিলেন তারা নিউট্রিনো কণাকে আলোর চেয়ে দ্রুত চলতে দেখেছেন। পৃথিবী কাঁপল, কারণ আলোর চেয়ে দ্রুত মানে অতীতে যাওয়া সম্ভব। কিন্তু 1 বছর পরে রহস্য ভেদ হল। যন্ত্রপাতিতে ত্রুটি ছিল। নিউট্রিনো আসলে আলোর চেয়ে দ্রুত যায়নি। কেন আলোর গতি অতিক্রম করা অসম্ভব? যত দ্রুত যাবে তত ভারী হবে। আলোর গতিতে পৌঁছাতে অসীম শক্তি দরকার। তাই কোনো ভরযুক্ত বস্তু কখনো আলোর গতিতে পৌঁছাতে পারবে না। তবুও আশার দরজা আছে। 1937 সালে ডাচ পদার্থবিজ্ঞানী উইলহেম ভন স্টককাম আইনস্টাইনের সমীকরণ থেকে দেখালেন ক্লোজড টাইম লাইক কার্ভ। এটা এমন একটি পথ যা স্পেস টাইমে লুপ করে ফিরে আসে। এই পথে হাঁটলে তুমি নিজের অতীতে পৌঁছাতে পারবে। আইনস্টাইনের সমীকরণে এটা নিষিদ্ধ নয়। টিপলার সিলিন্ডার। 1974 সালে আমেরিকান পদার্থবিজ্ঞানী ফ্র্যাঙ্ক টিপলার দেখালেন সূর্যের 10 গুণ ভরসম্পন্ন একটি অসীম দীর্ঘ সিলিন্ডার প্রতি মিনিটে বিলিয়ন বার ঘুরবে। এর চারপাশে নির্দিষ্ট পথে ঘুরলে তোমার আলোক শঙ্কু পেছন দিকে হেলে পড়বে। তুমি অতীতে পৌঁছে যাবে। সমস্যা, সিলিন্ডারটা অসীম দীর্ঘ হতে হবে। বাস্তবে অসম্ভব। 1985 সালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান তার উপন্যাস কন্ট্যাক্টের জন্য বন্ধু কিপ থর্নকে একটা প্রশ্ন করলেন। মানুষকে 25 আলোকবর্ষ দূরের ভেগা তারায় পাঠাতে হবে, কিন্তু আলোর গতি না ভেঙে কিভাবে? থর্ন গাড়িতে বসে হিসাব করলেন। উত্তর একটাই, ওয়ার্ম হোল। ওয়ার্ম হোল কি? মহাকাশকালকে কল্পনা করো একটা কাগজ হিসেবে। পৃথিবী এক প্রান্তে, ভেগা অন্য প্রান্তে। কাগজটা ভাঁজ করো, দুটো প্রান্ত কাছে এলো। মাঝের ফাঁক দিয়ে লাফতাও, তুমি পৌঁছে গেলে। আলোর গতির সীমা ভাঙনি, কিন্তু পথ ছোট করেছ। ওয়ার্ম হোল দিয়ে অতীতে যাওয়া। ওয়ার্ম হোলের একটা মুখ রকেটে বেঁধে আলোর কাছাকাছি গতিতে ছুটিয়ে আনো। সেই মুখের জন্য কম সময় পেরিয়েছে। এখন সেই মুখ দিয়ে ঢুকলে তুমি অতীতে বেরিয়ে আসবে। সমস্যা, ওয়ার্ম হোল খোলা রাখতে নেগেটিভ এনার্জি দরকার, যা কোয়ান্টাম মেকানিক্সে অল্পের জন্য সম্ভব, কিন্তু মানুষ পার হবার জন্য যথেষ্ট নয়। তোমার সামনে একটা টেবিল, তার ওপর একটা কাঁচের শিশি, মারাত্মক গ্যাস ভরা। পাশে একটা হাতুড়ি লাগানো রোবোটিক বাহু। একটা মেশিন প্রতি কয়েক সেকেন্ডে একটা সাব অ্যাটমিক কণা পরিমাপ করছে। কণাটি দুটি অবস্থায় থাকতে পারে, এ বা বি। 50-50 সম্ভাবনা। বি হলে হাতুড়ি পুড়বে, শিশি ভাঙবে, তুমি মারা যাবে। মেশিন 100 বার পরিমাপ করবে। তোমার বেঁচে থাকার সম্ভাবনা 1 মিলিয়ন ট্রিলিয়ন ভাগের 1। কিন্তু তুমি বেঁচে গেলে। 100টাই এ এলো। এটা কিভাবে সম্ভব? মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন, হিউ এভারেট 3। কোয়ান্টাম ঘটনার প্রতিটি সম্ভাব্য ফলাফল সত্যিকারেই ঘটে। প্রতিবার মেশিন পরিমাপ করলে মহাবিশ্ব দুটি শাখায় বিভক্ত হয়। একটিতে এ, অন্যটিতে বি। 99টি শাখায় তুমি মারা গেছো। একটি শাখায় তুমি বেঁচে আছো, এবং সেটাই তুমি অনুভব করছো। এটাই কোয়ান্টাম ইমমর্টালিটি এক্সপেরিমেন্ট। মেনি ওয়ার্ল্ডস কিভাবে প্যারাডক্স সমাধান করে? গ্র্যান্ডফাদার প্যারাডক্স। তুমি অতীতে গিয়ে তোমার দাদাকে শৈশবে হত্যা করলে। তাহলে তোমার মা জন্মাতেন না। তাহলে তুমি জন্মাতে না। তাহলে তুমি দাদাকে হত্যা করতে যেতে না। এটা অসম্ভব লুপ। মেনি ওয়ার্ল্ডসের সমাধান, তুমি টাইম টানেল দিয়ে অন্য একটি সময়ের শাখায় যাবে। সেই শাখার দাদাকে হত্যা করতে পারবে, কিন্তু তোমার শাখার দাদা বেঁচে আছেন। তোমার অস্তিত্ব বিপন্ন নয়। বুটস্ট্র্যাপ প্যারাডক্সেরও সমাধান আছে। টাইম স্ট্রিম এতে তুমি চিঠি লিখলে, টাইম স্ট্রিম বিতে গিয়ে তোমার কিশোর সংস্করণকে দিলে। সেই কিশোর বড় হয়ে চিঠি লিখে টাইম স্ট্রিম সিতে গেল। এভাবে 3টি আলাদা মহাবিশ্বে 3টি তুমি বিদ্যমান। কিন্তু এর জন্য 3টি মহাবিশ্বের 3টি তোমার প্রয়োজন। একটু বেশি জটিল, তাই না? স্টিফেন হকিংয়ের আপত্তি। ক্রোনোলজি প্রোটেকশন কনজেকচার। স্টিফেন হকিং।
হয়তো মহাবিশ্ব নিজেই অতীতে ভ্রমণ রোধ করে, কারণ ও ফলাফলের শৃঙ্খল ভাঙলে মহাবিশ্ব অস্তিত্বে টিকতে পারত না। তাই প্রকৃতি এই সুযোগ কখনো দেবে না। নোভিকভ সেলফ কনসিস্টেন্সি প্রিন্সিপাল। অতীতে যাওয়া সম্ভব, কিন্তু তুমি যা ইতোমধ্যে ঘটে গেছে তা পরিবর্তন করতে পারবে না। তোমার বন্দুকের ঘোড়া আটকে যাবে, তুমি হোঁচট খাবে, ইতিহাস নিজেকে রক্ষা করবে। তাহলে আমরা কি জানলাম? যা নিশ্চিত, ভবিষ্যতে সময় ভ্রমণ বাস্তব। মিওয়ান, কেলি যমজ, জিপিএস সব প্রমাণ। ব্লক ইউনিভার্স তত্ত্ব আইনস্টাইনের তত্ত্ব দ্বারা সমর্থিত। অতীত মিলিয়ে যায় না, এটা এখনও আছে, শুধু তুমি সেখানে নেই। যা এখনও রহস্য। অতীতে ফেরা তাত্ত্বিকভাবে সম্ভব হতে পারে, কিন্তু ব্যবহারিকভাবে এখনও অসম্ভব। ওয়ার্ম হোল, টিপলার সিলিন্ডার, কসমিক স্ট্রিং সবই কাগজে কলমে আছে। বাস্তবে তৈরি করতে আমাদের সভ্যতার বহু শতাব্দী লাগবে। কিন্তু মনে রেখো, মহাবিশ্বের সেই বিশাল নদীতে তোমার গতকাল এখনও বহমান। তোমার সন্তানের সন্তানের সন্তান এখনই বাস্তব, শুধু ভিন্ন একটি সময়ের স্থানাঙ্কে। তুমি শুধু একটি কণার বিশ্বরেখা নও, তুমি স্পেস টাইমের বুকে লেখা একটি গল্প, এবং সেই গল্প চিরকাল থাকবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেবিউলা নেশন। কমেন্টে জানাও তুমি অতীতে গেলে কোথায় যেতে চাইতে।